মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকের বিষয় হচ্ছে যে আপনারা দেখেই নিয়েছেন অলরেডি, যে জৈব সার কি রাসায়নিক সারের বিকল্প হতে পারে। অ্যাকচুয়ালি দেখুন, আমি আমার বাগানটা পুরোটাই জৈবভাবে করি এবং করে কি ধরনের সাকসেস পাচ্ছি সেগুলো অনেকটাই বা পুরোটাই বলতে পারেন আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করি। এবং অ্যাকচুয়ালি আমি শুধু শেয়ার করি না, মানে আমি নিজে পার্সোনালি আমার বাগানটা করে খুবই স্যাটিসফাইড। এবং তার থেকেই আমার মনে হয় যে অবশ্যই হতে পারে। এবং কেন মনে হয়, কি ধরনের জিনিস আমি ইউজ করছি বা রাসায়নিক সার ইউজ করলে আমার যেটুকু সীমিত ধারণা যে তাতে কি ক্ষতি হচ্ছে না হচ্ছে, চলুন আজকে সেই সবই আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের প্রসঙ্গ নিয়ে আলোচনা। চলুন। তো দেখুন, রাসায়নিক সার ব্যবহার করলে জেনারেলি জিনিসপত্র অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যায়, মানে জিনিসপত্র ইন দ্য সেন্স শাক সবজি ফল যাই বলুন না কেন, ফুল, সব ধরনের জিনিসই কিন্তু অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যায় এবং সেটা মার্কেটে খুব সহজেই পাওয়া যায়, বা আমরা যদি নিজেরাও সেটাকে ইউজ করি তো আমাদেরও খুব তাড়াতাড়ি আমরা সেগুলোকে বাগানে রেডি করে নিতে পারি। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো রাসায়নিক সার ব্যবহার করবেন না, বা বাজারে রাসায়নিক সার মানে বাজার বলবো না, সব জায়গাতেই মোটামুটি একটা জিনিস নিয়ে আলোচনা হচ্ছে যে রাসায়নিক সার ব্যবহারের ফলে আমাদের এত ক্ষতি হচ্ছে। কি ক্ষতি হচ্ছে দেখুন, কি ক্ষতি হচ্ছে বিস্তারিত আলোচনায় না গিয়ে জেনারেলি দুটো পয়েন্ট বলি। একটা হচ্ছে যে এই যে রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে তার ফলে বছরকে বছর ব্যবহার করার দরুন প্রচুর জমি কিন্তু আস্তে আস্তে চাষাবাদ অযোগ্য হয়ে যাচ্ছে, এবং তারপর ধীরে ধীরে একদমই সেই সব জমিতে কিন্তু চাষবাস আর করা পসিবল হচ্ছে না, এবং এটা কিন্তু অলরেডি হতে শুরু করেছে। তো এই একটা ধরনের প্রবলেম দেখা দিয়েছে। আর যেটা হচ্ছে সেটা সবথেকে বড় প্রবলেম আমাদের ক্ষেত্রে, সেটা হলো দেখুন, চাষি ভাইরা অনেকেই আছেন যারা এই যে সবজিপাতি ফলমূল রেডি করছেন, তারা যে কীটনাশক বা যে ধরনের রাসায়নিক সার ইউজ করছেন সেগুলো সম্পর্কে কিন্তু সেইভাবে বিস্তারিত ধারণা তাদের থাকে না। তারা দোকানে গিয়ে দোকান থেকে যেটা কালেক্ট করেন সেখান থেকে যেভাবে তাদের বলে দেওয়া হচ্ছে তারা কিন্তু একদম সেইভাবেই জিনিসটাকে ইউজ করছে। তো এই যে কীটনাশকগুলো তারা ইউজ করছে, দেখবেন কীটনাশক যখন আমরা কিনি, মানে যারা রাসায়নিক কেনেন বা জৈব কিনছেন, সবের ক্ষেত্রেই কিন্তু যে প্যাকেজিংটা থাকে তার পেছনে কিন্তু একটা সাইন দেওয়া থাকে, কোনোটায় রেড, কোনোটায় ইয়েলো, কোনটা ব্লু, কোনোটায় গ্রিন, এইরকম দেওয়া থাকে। তার কারণ হচ্ছে বিষটা কতটা পাওয়ারফুল সেটা বোঝানোর জন্যই কিন্তু এটা দেওয়া হয়। তো সব কিছুতে না গিয়ে আমি জাস্ট দুটো সাইনের কথা বলি। এক হচ্ছে গ্রিন, যেটা একদম জৈবভাবে করা থাকে, যেটা অতটা মানে অতটা বলবো না, একদমই বিষাক্ত না, মানে সেটা পোকামাকড় তাড়ানোর জন্য একদম জৈবভাবে করা, তো অনায়াসে আমরা নিশ্চিন্তে সেটা ইউজ করতে পারি। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে রেড। মাঝেরগুলো সম্পর্কে আর আলোচনা করলাম না, তবে রেডটা হচ্ছে একদম মানে একদম ডেঞ্জারাস। তো সেইটা ইউজ করলে তার কতদিন পর সবজি হারভেস্ট করা যাবে, তার আগে করাটা কতটা ক্ষতিকারক, সেসবের কোনো কিছুই তোয়াক্কা কিন্তু করা হয় না, এবং না করে সাময়িকভাবে পোকামাকড় তাড়িয়ে সবজিটা রেডি করে মার্কেটে দিয়ে দেওয়া হচ্ছে, এবং আমরাও কিন্তু চোখ বন্ধ করে ভরসা করে সেগুলোই খাচ্ছি। কিছু করার নেই, মানে আমাদের তো কিছু করার থাকে না, ওটাই পাওয়া যায় বাজারে, ওটাই খাওয়া হচ্ছে। কিন্তু দেখুন, আজকের বাজারে কিন্তু জৈব জিনিসের একটা কদর শুরু হয়ে গেছে অলরেডি। যদিও আমাদের এখানে সবসময় সেটা অ্যাভেলেবেল থাকছে না, যে অর্গানিক সবজি, অর্গানিক ফ্রুট এইগুলো আমরা পাই না, কিন্তু চেষ্টা করলে অনেক শপিং মলে কিন্তু অনেক সময় সেগুলো থাকছে, এবং সেগুলোর আকাশ ছোঁয়া দাম, যেগুলো সবসময় আমাদের পক্ষে মানে কালেক্ট করাটা সম্ভবপর হয়ে ওঠে না, সাধারণ মানুষের পক্ষে সেটা সম্ভবপর হয় না, কিন্তু সেটা খাওয়া খুব জরুরি। ফর এক্সাম্পল আমি বলি, যেমন ধরুন এখন তো বাজারে আমাদের এখানে ঢ্যাঁড়সের দাম
খুবই কমে গেছে, ধরুন 10 টাকা কেজি, 15 টাকা কেজি এরকমভাবেই পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে এখানে দাঁড়িয়ে আপনি যদি অর্গ্যানিক ঢ্যাঁড়সের খোঁজ করেন এবং যদি সেগুলো পাওয়াও যায়, তো সেক্ষেত্রে তার দাম কিন্তু মিনিমাম 200 টাকা কেজি হবে, মানে এতটাই ডিফারেন্স কিন্তু। তো সেই জন্যই সেটা সবসময় আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে তো নেওয়া বা খাওয়া সম্ভব হয় না। তো তাহলে কি হচ্ছে, সেই রাসায়নিক জিনিসটাই আমাদের খেতে হচ্ছে। তো যেহেতু আজকের আলোচ্য বিষয়ের জৈব সার, রাসায়নিক সারের বিকল্প, তো আমি যেটা বলছি যে আমার বাগানে দেখুন, আমি কিন্তু কম বেশি সব ধরনের সবজিই করি ফল ফুলের সাথে। হ্যাঁ, সব ধরনের বলতে যে গরমকাল, মানে আমি বলতে চাইছি সিজন অনুযায়ী। এবার সিজন অনুযায়ী যে সিজনের সব ধরনের সবজি একসাথে আমি করে ফেলছি সেটা তো সম্ভবপর নয়, কারণ আমার জায়গাটা যতটা সীমিত জায়গা তার মধ্যেই আমাকে সব কিছু ভেবেচিন্তে করতে হয়। তবে মোটামুটি ভ্যারাইটিস সবজি কিন্তু আমি প্রত্যেকটা সিজনেই করি, এবং যতটুকু আমার বাগানেও আমি রেডি করি ততটুকুতে আমার নিজের চাহিদা পূরণ করে আমি কিন্তু আমার আত্মীয় স্বজন বলুন, পাড়া প্রতিবেশী সবাইকেই কম বেশি কিন্তু দিতে পারি মাঝে মাঝেই। তো এটা কিন্তু সম্পূর্ণ অর্গ্যানিকভাবেই আমি রেডি করি আমার বাগানে। তো আমি যদি এটা করতে পারি, তাহলে আপনারাও চাইলে আপনাদের বাগানে ফল বা ফুল যারা করছেন তাদের সাথে সাথে কিন্তু একটু সবজি এইভাবেই রেডি করে নিতেই পারেন। যেটুকুই করছেন দেখুন, নিজে হাতে বিষমুক্ত যেটুকু জিনিস আপনি রেডি করে খেতে পারছেন, সেটাই তো আপনার হেলথের পক্ষে অনেক ভালো, তাই না? কারণ আগেকার দিনে একটা কথা দেখবেন যে মানুষ অনেক বছর বেঁচে থাকতো। হ্যাঁ, বার্ধক্যজনিত কারণে হয়তো তারা অসুস্থ হয়ে পড়তেন, কিন্তু জেনারেলি আমরা এখন এই বয়সে যেরকম নানা ধরনের অসুখের সম্মুখীন হচ্ছি এবং হুটহাট করে অসুস্থ হয়ে পড়ছি, সেই ধরনের সমস্যা কিন্তু সেই সময় একদমই ছিল না। তার কারণ কিন্তু অনেকটাই এই বিষমুক্ত খাবার দাবার। কারণ গ্রামাঞ্চলে আগেকার দিনে এরকম রাসায়নিক জিনিসপত্রের ব্যবহার প্রায় ছিল না বললেই চলে, এবং প্রত্যেকের বাড়িতেই ধরুন কিছু না কিছু সবজিপাতি হতো এবং একে অপরকে শেয়ার করেই তারা কিন্তু চলতেন। তো এই যে দেখুন আমার বাগানে এই যে ডাঁটা শাক, দেখুন দেখে কি মনে হচ্ছে যে খুব খারাপ হয়েছে কিছু বাজারের থেকে? জাস্ট একটা শাক দেখুন কি দুর্দান্ত হয়েছে। এবং তারপর এই যে ফুটি হচ্ছে, একটা ফুটি তো আপনাদের সাথে আমি শেয়ার করেছি, এই যে আবারও ধরছে, এই যে দেখুন ভেতরে এই যে হয়ে আছে। দাঁড়ান আপনাদের একটু ভালো করে দেখাই। এই যে দেখুন এখানে হচ্ছে, এবং আরও অনেক ছোট ছোট ধরা শুরু হয়েছে। তো এই রকমই ব্যাপার আর কি, যে চেষ্টা করলে আমার বাগানটা আমি কিন্তু সম্পূর্ণ জৈবভাবে করি, এবং কি ধরনের জৈব সার আমি ইউজ করি সবটাই কিন্তু প্রতিদিনই প্রায় আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন এই যে এখন বর্ষাকাল, এই সময় আমরা ডিরেক্টলি সবজির খোসা বা ভাত পচা বা ভাতের ফ্যান বলুন, এই ধরনের জিনিসগুলো কিন্তু গাছকে দিতে পারবো না, কারণ ফাঙ্গাস অ্যাটাকের একটা ভয় থাকে। তো সেক্ষেত্রে এই যে এরকম ধরনের পাত্র রেডি করে রাখুন। বটল আমাদের সবার বাড়িতেই কম বেশি, কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে এমনি ওয়াটারের বটল থাকছেই। তো সেই বটলগুলো একটু কেটে নিয়ে এইভাবে যদি যে কোনো গ্রো ব্যাগ বলুন বা টবের সাইডে সাইডে বসিয়ে রাখুন, তার মধ্যে খাবারগুলো দিন। আস্তে আস্তে সেগুলোই ডিকম্পোজড হতে হতে গাছ অ্যাবজর্ব করে নিতে পারবে এবং ফাঙ্গাসেরও সম্ভাবনা থাকছে না। এই যে দেখুন আমার কি সুন্দর এইটুকু জায়গার মধ্যে এই যে বাদাম গাছ হয়েছে, এগুলো কিন্তু চীনে বাদাম গাছ। দেখুন হচ্ছে হচ্ছে আমি কিন্তু একটা জায়গার মধ্যে ভ্যারাইটিস গাছপত্র লাগাই, এবং এটা আমি বারবারই আপনাদের সাথে শেয়ার করি, এবং কম বেশি এখনও অবধি খারাপ কিন্তু হয় না। দেখুন এই গ্রো ব্যাগটার মধ্যেই ফুল গাছ রয়েছে, যে দোপাটি ফুল গাছ দেখুন চারিদিকে। অবশ্য এগুলো আমি লাগাইনি, আমার যেহেতু কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট দেওয়া থাকে তো তার থেকে নিজের থেকেই হয়েছে। কিন্তু এই যে বাদাম গাছ হয়েছে, ওদিকে দেখুন দুটো বেগুনের চারা লাগিয়েছিলাম আমার নিজেরই বাগানে হয়েছিল, সেগুলো হচ্ছে। তারপর এই যে একটা কসমস গাছ হয়েছে, আবার এদিকে তো পুঁটি গাছটা দেখতেই পাচ্ছেন, এদিকে এই যে বরবটি গাছে বরবটি ধরছে, বরবটি হওয়া শুরু হয়েছে, আরও কটা চারা বেরিয়েছে বরবটির। হ্যাঁ, তো এরকম প্রচুর ধরনের গাছ কিন্তু এই একটা জায়গার মধ্যেই রয়েছে, এবং প্রত্যেকটা গাছই কিন্তু নো ডাউট ভালো হচ্ছে। দেখুন কোনোটারই হেলথ কিন্তু খারাপ নয়, এবং কোনোটাই ফলনও কিন্তু আমাকে একদমই খারাপ দেয় না।
এদিকে দেখুন একটা সবেদা গাছে এই যে কত মানে এক একটা থোকায় থোকায় সবেদা ধরে বসে আছে। দেখুন দেখুন এই যে এদিকে দেখুন, আবার দেখুন ফুল ফুটছে। এই যে দেখুন এখনও কিন্তু ফুল হয়েই যাচ্ছে গাছটা, এবং ওদিকেও প্রচুর হয়েছে সবেদা। তো এরকম ফলেরও কিন্তু কোনো খামতি নেই। ফুল তো আপনারা দেখেনই, আমার বাগানে অফুরন্ত নানা ধরনের ফুল হচ্ছে প্রতিদিন। তো এক্ষেত্রে ধরুন অনেকে যেটা করছেন যে, আমি টোটালি কন্ট্রোভার্সিতে না গিয়েই বলছি যে ফুলের ক্ষেত্রে অনেকে হয়তো পুরোটা বাগান ফল সবজি যেটুকু যে যা করছেন সেগুলো যদিও বা জৈবভাবে করার চেষ্টা করছেন, কিন্তু ফুল যেহেতু প্রচুর ফুটলে বাগানটা সুন্দর লাগে, আরও ভালো লাগে, তো সেক্ষেত্রে কি করছেন, রাসায়নিক সার কিন্তু ইউজ করে ফেলছেন। তো আমি বলবো না করাই উচিত। কারণ দেখুন আমরা একে তো ছাদ বাগানে একটা সীমিত জায়গায় খুব ছোট ছোট বেডের মধ্যে গাছপালাগুলো রেডি করি। তো সেক্ষেত্রে মাটিটা আমাদের এমনভাবে করে রাখতে হবে যাতে সেই মাটিটা অন্তত কিছু বছর আমরা ইউজ করতে পারি। তার কারণ আমরা তো শহরে থাকি, তাই না? এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের কিনে করতে হয়। তো সেক্ষেত্রে আমরা যদি জৈবভাবে গাছগুলো করি তাহলে এই মাটি কিন্তু আমরা বহু বছর ধরে ইউজ করতে পারবো। তো যাই হোক, আজকের আলোচ্য বিষয় এটাই ছিল যে জৈব সার রাসায়নিকের বিকল্প কিনা, এবং আমার মনে হয় যে আমার বাগান যেটুকু আপনাদের আমি শেয়ার করি সে থেকে এইটুকু অন্তত আমি আপনাদের বোঝাতে পারছি যে অবশ্যই জৈব সার কিন্তু রাসায়নিক সারের বিকল্প হতে পারে এবং হচ্ছে। শুধু একটাই প্রবলেম, সেটা হচ্ছে রাসায়নিক সারের ক্ষেত্রে খাটনিটা অনেক কম হয়, রেজাল্ট হয়তো খুব তাড়াতাড়ি পাওয়া যায়। জৈব সারের ক্ষেত্রে সেটা নয়, খাটনিটাও যেমন অনেক বেশি হয় এবং রেজাল্ট পেতেও কিন্তু আপনাকে বেশ কিছুটা সময় দিতে হবে। তাছাড়া কিন্তু রেজাল্ট পাওয়ার সঙ্গে সঙ্গে মানে ইনস্ট্যান্ট রেজাল্ট কিন্তু আপনারা পাবেন না। তবে ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়ার মতোও কিন্তু ব্যবস্থা আছে, এবং সেই রকম অনেক রকম জিনিস কিন্তু আমি অলরেডি আমার লং ভিডিওতে, শর্ট ভিডিওতে নয়, লং ভিডিওতেই আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি, এবং যারা আমার পুরনো বন্ধু আছেন তারা কিন্তু অলরেডি সেগুলো জানেন। তো সেইভাবে যদি আমরা গাছপালা রেডি করি, তো রাসায়নিক সারকে টেক্কা দিয়ে আমাদের বাগান দুর্দান্ত গতিতে এগোবে এবং দুর্দান্ত হবে এক কথায়, বা হচ্ছে। তো যাই হোক, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। অনেক লেকচার দিয়ে দিলাম আপনাদের, জানি না আপনাদের কতটা ভালো লাগলো। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার কিন্তু করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।